প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এডুকেশন বিডি ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজ তোমাদের সাথে আলোচনা করব সাধু ও চলিত ভাষা কাকে বলে, সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য কী। তাহলে চলো শুরু করা যাক। অধিকাংশ ক্ষেত্রে সাহিত্যের ভাষা মুখের ভাষা থেকে কিছুটা পৃথক হয়ে থাকে। সাহিত্যের ভাষা উন্নত চিন্তা, কল্পনা ও অনুভূতিকে প্রকাশ করে বলে তা অপেক্ষাকৃত মার্জিত, পরিকল্পিত ও সুবিন্যস্ত। অন্যদিকে আমরা মুখের ভাষা দৈনন্দিন জীবনে পথে ঘাটে হাটে বাজারে সাংসারিক প্রয়োজনে ব্যবহার করি বলে তা অপেক্ষাকৃত স্বতঃস্ফূর্ত ও জীবনস্পর্শী। লিখিত ও মুখের ভাষারূপের এ পার্থক্য সব ভাষাতেই রয়েছে। বাংলা ভাষাও এ থেকে বিচ্ছিন্ন নয়। কিন্তু বাংলা লিখিত ভাষায় এক সময় দুটি ভাষারীতি গড়ে উঠেছিল। তা হচ্ছে সাধুরীতি বা সাধু ভাষা এবং চলিত রীতি বা চলিত ভাষা। সাধুরীতি বা সাধু ভাষা কি? আদিমাত্রায় তৎসম শব্দবহুল সংস্কৃত ব্যাকরণের সন্ধি সমাস আশ্রয়ী এ ভাষারীতিতে ক্রিয়া ও সর্বনাম পদের দীর্ঘ রূপ ব্যবহৃত হয়। মূলত সাহিত্যের ভাষাকে আশ্রয় করেই সাধুরীতি বা সাধু ভাষা গড়ে উঠেছিল। চলিত রীতি বা চলিত ভাষা কি? বাংলার মানুষের মুখের ভাষার পাঁচটি প্রধান উপভাষা রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, কামরূপী ও ঝাড়খণ্ডী। এগুলির মধ্যে রাঢ়ী কলকাতা ও তার নিকটবর্তী অঞ্চলের হুগলি, নদিয়া, উত্তর ২৪ পরগনার শিক্ষিত ও উচ্চ শ্রেণীর মানুষের মুখের ভাষা। আর এই ভাষার উপর ভিত্তি করে যে বাংলা ভাষারীতি গড়ে উঠেছে তাকে বলা হয় চলিত ভাষা বা চলিত গদ্যরীতি। চলিত ভাষার শব্দভাণ্ডারে বিশুদ্ধ কিছু সংস্কৃত শব্দ আছে, কিন্তু এর মূল শব্দ হল সংস্কৃত থেকে প্রাকৃতির মাধ্যমে পরিবর্তিত হয়ে আসা বিপুল তদ্ভব শব্দভাণ্ডার আর এদেশের আর্যপূর্ব জাতিদের ভাষা থেকে স্বাভাবিকভাবে গৃহীত দেশি শব্দসমূহ। এ ভাষা শুধু সাহিত্য সীমাবদ্ধ নয়। এ ভাষা বর্তমানে যেমন সাহিত্যের ভাষা, তেমনি শিক্ষিত জনের মৌখিক ভাব বিনিময়েরও মাধ্যম। সাধু ও চলিত রূপের প্রতিষ্ঠা। খ্রিস্টান মিশনারি ও ফোর্ট উইলিয়াম কলেজের 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। সেই কলেজের লেখকেরা যখন বাংলায় ধর্মগ্রন্থ ও পাঠ্যপুস্তক রচনা করতে উদ্যোগী হন, তখন তাদের সামনে সাহিত্যিক গদ্যের কোনো আদর্শ ছিল না। তারা সংস্কৃত গদ্যের আদর্শে বাংলা সাধু ভাষার মূল কাঠামোটি রচনা করেন। যাদের হাতে বাংলা সাধু গদ্যর প্রাথমিক রূপটি বিশেষভাবে গড়ে উঠেছিল, তাদের মধ্যে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বিশেষভাবে উল্লেখযোগ্য। এরপর রামমোহন রায় সাধু গদ্যর আরও যুক্তিনির্ভর কাঠামো নির্মাণ করেন। রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে প্রথম সাধু ভাষা কথাটি তার বেদান্ত গ্রন্থে ব্যবহার করেন। পরবর্তীকালে বিদ্যাসাগর, অক্ষয় কুমার দত্ত, ভূদেব মুখোপাধ্যায়, দেবেন্দ্রনাথ ঠাকুর ও বঙ্কিমচন্দ্রের হাতে সাধু ভাষা বিকশিত হয়ে সৃজনশীল ও মননধর্মী সাহিত্যের মাধ্যম হয়ে ওঠে। বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথের পর শরৎচন্দ্র তার উপন্যাসের বর্ণনায় সাধু ভাষা ব্যবহার করলেও পাত্র-পাত্রীর সংলাপে চলিত গদ্য ব্যবহার করেছেন বিভূতিভূষণ, তারাশঙ্কর ও মানিক বন্দ্যোপাধ্যায় শরৎচন্দ্রের ধারাই অনুসরণ করেছেন। উল্লেখযোগ্য, উইলিয়াম কেরির কথোপকথনের বিভিন্ন শ্রেণীর সংলাপে ব্যবহৃত গদ্য যদিও আদর্শ চলিত বাংলা ছিল না,
তবুও এখানেই মৌখিক গদ্য সাহিত্যর প্রথম প্রবেশাধিকার বলে ধরে নেওয়া হয়। বিদ্যাসাগরের শকুন্তলার সংলাপ অংশে কিছু চলিত গদ্য ব্যবহার করেন। কলকাতা অঞ্চলের চলিত ভাষাকে কিঞ্চিৎ সাধু ভাষার মিশ্রণ সহ সাহিত্যের প্রথম রূপ দেন প্যারীচাঁদ মিত্র তার আলালের ঘরের দুলাল 1858 সালে প্রকাশিত উপন্যাসে। কিন্তু পুরোপুরি চলিত ভাষার ব্যবহার করেন কালীপ্রসন্ন সিংহ তার হুতুম পেঁচার নকশা 1862 সালে প্রকাশিত গ্রন্থে। বঙ্কিমচন্দ্র প্যারীচাঁদ মিত্রের ব্যবহৃত কথ্য ভাষাকে স্বীকৃতি জানিয়েছিলেন এবং এই ভাষাকে অপর ভাষা নামে অভিহিত করেছিলেন। একটি প্রবন্ধে তিনি এ ভাষাকে প্রচলিত ভাষা বলেছিলেন। সম্ভবত এই প্রচলিত ভাষা থেকেই পরে চলিত ভাষা কথাটির প্রচলন হয়। 1914 সালে প্রমথ চৌধুরী সবুজ পত্র পত্রিকা প্রকাশ করে চলিত গদ্যর পক্ষে ব্যাপক সাহিত্যিক আন্দোলন শুরু করেন। তখন রবীন্দ্রনাথও তাতে উৎসাহিত হয়ে পুরোপুরি চলিত গদ্য লেখা আরম্ভ করেন এবং এভাবে সাহিত্যক্রমে চলিত গদ্য একছত্র প্রতিষ্ঠা লাভ করে। সর্বশেষে সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য। সাধারণত সাধু ভাষার শব্দভাণ্ডারে তৎসম সংস্কৃত শব্দ বেশি থাকে, কিন্তু চলিত ভাষায় তদ্ভব ও দেশি বিদেশি শব্দের আধিক্য দেখা যায়। সাধু ভাষায় সর্বনামের পূর্ণ রূপ ব্যবহৃত হয়, যেমন তাহা, যাহা, যাহার, ইহা, তাহাদের, যাহাদের ইত্যাদি। চলিত ভাষায় সর্বনামের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়, যেমন তা, যা, যাব, তাদের, এ, ও ইত্যাদি। সমাসবদ্ধ পদের সংখ্যা সাধু ভাষায় বেশি ব্যবহৃত হয়, যেমন আসমুদ্র, হিমাচল, কার্যকারণ, শৃঙ্খলিত ইত্যাদি। চলতি ভাষায় সমাসবদ্ধ পদের ব্যবহার কম, যেমন সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত, কার্য ও কারণের দ্বারা শৃঙ্খলিত ইত্যাদি। সাধু ভাষায় অনেক ক্ষেত্রে ক্রিয়ার দীর্ঘ রূপ প্রচলিত, যেমন করিয়া, করিতেছি, করিয়াছিলাম ইত্যাদি। চলতি ভাষায় ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়, যেমন করে, যেমন করে, করছি, করেছিলাম ইত্যাদি। বিভক্তির বদলে ব্যবহৃত কতগুলি অনুসর্গেরও সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য রয়েছে, যেমন সাধু ভাষা ধারা, সহিত, হইতে, অভ্যন্তরে ইত্যাদি। চলিত ভাষা দিয়ে, সঙ্গে, ভেতরে, ভেতরে বা মধ্য ইত্যাদি। অন্য ভাষায় প্রচলিত প্রবাদ প্রবচন ও বিশিষ্টার্থক শব্দ পদগুচ্ছ চলিত ভাষায় সহজে খাপ খেয়ে যায়, কিন্তু সাধু ভাষায় সেগুলোর প্রয়োগ বিরল, যেমন জোরজার, মুল্লুকতার, ছাই ফেলতে ভাঙা কলো, কলা দেখানো ইত্যাদি। সাধু ভাষার মধ্যে কর্তা, কর্ম, ক্রিয়া এই বিন্যাসক্রম সাধারণত লঙ্ঘন করা হয় না, কিন্তু চলিত ভাষার ক্ষেত্রে বাক্য পদের বিন্যাসক্রম অনেকখানি নমনীয়, যেমন বৃষ্টি পড়ছে সকাল থেকে। যৌগিক ক্রিয়াপদের ব্যবহৃত সাধু ভাষায় বেশি, কিন্তু চলিত ভাষায় কিছুটা কম, যেমন সাধু ভাষা গমন করা, শয়ন করা, শ্রবণ করা ইত্যাদি। চলিত ভাষা যাওয়া, শোয়া, শোনা ইত্যাদি। নিচে সাধুরীতি থেকে চলিত রীতিতে পরিবর্তনের কয়েকটি নমুনা দেয়া হলো। সাধু ভাষা। এক ব্যক্তির দুটি পুত্র ছিল, তন্মধ্যে কনিষ্ঠ পুত্র পিতাকে বলিল, পিতা, আপনার সম্পত্তির মধ্যে আমার প্রাপ্য অংশ আমাকে দিন। তাহাতে তাহাদিগের পিতা নিজ সম্পত্তি তাহাদিগের মধ্যে বিভাগ করিয়া দিলেন। এই কথাটির চলিত ভাষা হচ্ছে, একজন লোকের দুটি ছেলে ছিল, তাদের মধ্যে ছোটটি বাবাকে বলল, বাবা, আপনার বিষয়ের মধ্যে যে অংশ আমি পাব তা আমাকে দিন। তাতে তাদের বাবা নিজেদের সম্পত্তি তাদের মধ্যে ভাগ করে দিলেন। উদাহরণ 2, সাধু ভাষা। আমাদের ভীরুতা কি চিরদিনই থাকিয়া যাইবে?
ভরসা করিয়া এতটুকু কোনো দিন বলিতে পারিব না যে উচ্চশিক্ষাকে আমাদের দেশের ভাষায় দেশের জিনিস করিয়া লইতে হইবে। পশ্চিম হইতে যাহা কিছু শিখিবার আছে, জাপান তাহা দেখিতে দেখিতে সমস্ত দেশ ছড়াইয়া দিল। ইহার প্রধান কারণ সেই শিক্ষাকে তাহারা দেশী ভাষার আধারে বাদাই করিতে পারিয়াছে। এই কথাটির চলিত ভাষা হচ্ছে, আমাদের ভীরুতা কি চিরদিনই থেকে যাবে? ভরসা করে এতটুকু কোনোদিন বলতে পারবো না যে উচ্চশিক্ষাকে আমাদের দেশের ভাষায় দেশের জিনিস করে নিতে হবে। পশ্চিম থেকে যা কিছু শেখবার আছে, জাপান তা দেখতে দেখতে দেশে ছড়িয়ে দিল। এর প্রধান কারণ সেই শিক্ষাকে তারা দেশি ভাষার আধারে বাদাই করতে পেরেছে। উদাহরণ ৩, সাধু ভাষা। মানুষ কোনো দিন উপাসনা না করিয়া থাকিতে পারে নাই, থাকিতে পারে না। উপাস্যর সন্ধানে ও নির্বাচনে তাহার ভুল হইয়া থাকিতে পারে, কিন্তু আভ্যন্তরীণ তৃষ্ণায় মানুষ চিরদিন মহত্তর শক্তির সম্মুখে দেহ ও মস্তক লুণ্ঠিত করিয়া আসিতেছে। এই কথাটির চলিত ভাষা হল, মানুষ কোনোদিন উপাসনা না করে থাকতে পারেনি, থাকতে পারে না। উপাস্যর সন্ধান ও বাছাই তার ভুল হয়ে থাকতে পারে, কিন্তু অভ্যন্তরীণ তৃষ্ণায় মানুষ চিরদিন মহত্তর শক্তির সম্মুখে দেহ ও মাথা লুটিয়ে আসছে। উদাহরণ ৪, সাধু ভাষা। প্রয়োজনের দিক হইতে দেখিলে বিদ্যায় মানুষের কত প্রয়োজন সে কথা বলা বাহুল্য, অথচ সেদিক দিয়ে আলোচনা করিতে গেলে তর্ক ওঠে। চাষিকে বিদ্যা শিখাইলে তার চাষ করিবার শক্তি কমে কিনা, স্ত্রীলোককে বিদ্যা শিখাইলে তার হরিভক্তি পতিভক্তির ব্যাঘাত হয় কিনা, এইসব সন্দেহের কথা প্রায়ই শুনিতে পাওয়া যায়। এই কথাটির চলিত ভাষা হচ্ছে, প্রয়োজনের দিক থেকে দেখলে বিদ্যায় মানুষের কত প্রয়োজন সে কথা বলা বাহুল্য, অথচ সে দিক দিয়ে আলোচনা করতে গেলে তর্ক ওঠে। চাষিকে বিদ্যা শেখালে তার চাষ করবার শক্তি কমে কিনা, স্ত্রীলোককে বিদ্যা শেখালে তার হরিভক্তি পতিভক্তির ব্যাঘাত হয় কিনা, এসব সন্দেহের কথা প্রায় শুনতে পাওয়া যায়। পরিশেষে প্রিয় পাঠক এবং শিক্ষার্থী বন্ধুরা, উপরোক্ত আলোচনার মাধ্যমে আমি সাধু ও চলিত ভাষা কাকে বলে, সাধু ও চলিত ভাষার উৎপত্তি, সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য উদাহরণ সহ আলোচনা করার চেষ্টা করেছি। আমি আশা করছি আজকের আলোচনা থেকে আপনারা সাধু ও চলিত ভাষা সম্পর্কে খুঁটিনাটি সম্পূর্ণ ধারণা লাভ করতে পেরেছেন। সাধু ও চলিত ভাষা সম্পর্কে আরও জানতে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন এবং পাশাপাশি আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকেও জানতে পারবেন। অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে, তবে ভিডিওটি অত্যন্ত চমৎকার একটি আর্টিকেল ছিল। আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যদি ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটটি এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।